উপনিষদ মিউজিক একাডেমির যে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, সেখানের একটা বিশেষত্ব হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সুরকার গীতিকার। ওনার জন্মদিন 24শে জুলাই। ওনার যিনি ছাত্রী, তিনি হচ্ছেন পাবলি গাঙ্গুলি। ওনারই যে ইনস্টিটিউট, উপনিষদ মিউজিক ইনস্টিটিউট, আজ সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে যিনি, উনি একজন গোল্ড মেডেলিস্ট, এবং ওনার কাছ থেকে শুনে নিই ওনার কিছু কথা এবং উপনিষদ মিউজিক একাডেমির সঙ্গে কিভাবে যুক্ত। নমস্কার, আমি প্রণব বর্ধন। 2018 এশিয়ান গেমসের গোল্ড মেডেলিস্ট আমি। তার আগেও অনেক পদক আমার কাছে রয়েছে, সারা ভারতবর্ষের সমস্ত ট্রফি আমার কাছে রয়েছে। এবং বিদেশেও 2010 সালে যখন আমাদের এখানে কমনওয়েলথ হয়েছিল দিল্লিতে, তাতেও আমি রূপো পেয়েছিলাম। তারপরে 2017-তে সিওলে এশিয়া প্যাসিফিক গোল্ড মেডেল, 2018-র এশিয়ান গেম গোল্ড মেডেল, 2022 এশিয়া প্যাসিফিক গোল্ড মেডেল, 2023 এশিয়ান জোনের গোল্ড মেডেল ইন পাকিস্তান, লাহোরে। আর এই বছর মানে 2024-এ আপনার আর্জেন্টিনায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের রানার আপ, প্রথমবার ভারতবর্ষের থেকে এই অ্যাচিভমেন্টটা আসে। তো ব্রিজ একটা কার্ড গেম। এই খেলাটা তো জন্ম বহু পুরনো, আমাদের সাফল্য সেইভাবে ছিল না। প্রথম এটা 2018-তে এই খেলাটা এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয় এবং প্রথমবারই আমি দেশের হয়ে গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে এবং প্রচুর পরিশ্রম। আমার বাড়িতে এই খেলার একটা চল ছিল, যার জন্য আমি এই খেলাটা খেলতে পেরেছিলাম। আর পরবর্তীকালে আমার সহধর্মিনী তিনি আমাকে অসম্ভব সাপোর্ট দিয়েছেন, যার জন্য আমি এই খেলাটাতে ভীষণভাবে মনোনিবেশ করতে পেরেছিলাম। তারই ফলটা আমি পেয়েছি। আমি যার জন্য আজকেও ছোটদেরকে বলি যে যার যেটাই ভালো লাগুক, যার যেই সাবজেক্ট ভালো লাগুক, সেটার সঙ্গে যেন সে কোনো কার্পণ্য না করে, সেটাকে যেন সে মনোযোগ দিয়ে করে। সেটা তাস খেলা হতে পারে, দাবা খেলা হতে পারে, বা অন্যান্য মিউজিক, খেলাধুলা, পড়াশোনা, যেটাই করুক সেটাকে যেন তার মানে ওটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে নেই, সেটাকে ভালোবেসে করতে হয়। ভালোবাসা না থাকলে কোনো সাফল্য আসে না। সেটা আমি আমার নিজের জীবন দিয়ে দিয়েছি। এবং আমি সাফল্য পেয়েছি 1960 সালে। না, আমার যখন 60 বছর বয়সে আমি সাফল্য পেয়েছি। তো আমি সাফল্য পাওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যে আপনাকে নিয়ে কোনো আলোচনা হবে না, আপনি একটা রাস্তা তৈরি করেছেন, আপনার রাস্তায় মানুষ হাঁটবে, জাস্ট লাইক তেনজিং নরগে। এটা আমার কাছে অনেক বড় সম্মান। এবছর 26শে জানুয়ারিতে আমাকে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইনভাইট করেছিলেন, আমি গেছিলাম সেখানটাতে। তার আগে প্রণব মুখার্জি, সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, কপিল দেব, সবার সাথে আমার বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আমার সাথে তাদের ইন্টারাকশন হয়েছে অনেক অনুষ্ঠানে, যেখানটাতে উনিও ছিলেন, আমরাও ছিলাম। যাই হোক, এটা আমার কাছে খুব গর্বের। আমি এই জায়গায় আজকে আসতে পেরেছি এবং এই খেলার জন্য আমি মোটামুটি সারা পৃথিবী আমার ঘোরা হয়ে গেছে। সব জায়গায় তো সাফল্য আসেনি, কিন্তু আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরেছিলাম, এটাই আমার কাছে গর্বের লাগে। কারণ আমাদের এত বড় দেশ থেকে আমি যে বিবেচ্য হয়েছিলাম, সেটাই আমার কাছে অনেক গর্বের। আর পাপড়ি, এই উপনিষদ সম্বন্ধে একটুখানি বলি। পাপড়ির যে ছোট বোন, সে আমার মিসেসের কলিগ ছিল ন্যাশনাল স্কুলে। সেখান থেকে ওদের পরিবারের সাথে আমার পরিচয়। তারপরে আমি পাপড়ি সম্বন্ধে যখন শুনলাম ও খুব গান ভালোবাসে এবং এই গান নিয়ে রয়েছে উপনিষদে, ওই ওর একটা অর্গানাইজেশন আছে, আর গানটা আমি ভীষণ ভালোবাসি। আমি ভালো গায়ক নই বা গানের কোনো কিছু শিক্ষা আমার নেই, কিন্তু গানটা আমার ভীষণ আমার খুব প্রিয় গান। আমি খুব ভালোবাসি। আমি সকাল সন্ধ্যা আমি যে খেলতেও যাই, সেখানেও আমার যারা রুমমেট তারা আমাকে বলে, তুমি এত সকালবেলা উঠে গান চালিয়ে দাও, আমার গানটা শুনতে, গানটা শুনলে মনে হয় যেন শরীরটা একটু চাঙ্গা হবে। তো আর আমরা পুরোনো দিনের সেই সমস্ত মেলোডিয়াস গানগুলো শুনে শুনে কিন্তু এমন অবস্থা হয়ে গেছে যে এখনো সেই গানগুলো মনে পড়ে শরীরে একটা
বাপির এই কর্মযোগে আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে, এবং আমি দেখলাম ওর চিন্তা ভাবনা এবং ও যেভাবে পরিশ্রম করেছে এর উপর দিয়ে, তাতে ওরও সাফল্য এসছে এবং ও আরো আরো অনেক বড় জায়গায় চলে যাবে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে না, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আমি সামনে থেকে দেখিনি। আমি এখানটাতেই এর আগে আরেকটা অনুষ্ঠানে এসেছিলাম, এই এই হলেই। তখন আমি ওনার সম্বন্ধে অনেক কথা আমাদের বাপির কাছ থেকেই শিখেছিলাম। শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে গেছিল। একটা মানুষ যার সারাটা জীবনটাই এর সঙ্গে দিয়ে দিয়েছেন, এবং ওনার অনেক অমর কীর্তি। অ্যাকচুয়ালি এই সমস্ত মানুষদের না জন্ম হয়, এদের মৃত্যু হয় না। এই সমস্ত মানুষরা হচ্ছেন অমর অমর মানুষ। এদের কৃতিত্বগুলো এদের কৃতিত্বগুলো কোনোদিনও শেষ হয়ে যায় না। এরা পৃথিবীতে ক্ষণজন্মা, এদের জন্মই হয়, এদের কোনো মৃত্যু নেই। এদের ক্রিয়াকর্মগুলো পৃথিবীতে থেকে যায়, তারই ফসলগুলো অন্যান্য লোকেরা নেয়। যেমন আরো এরকম ক্ষণজন্মা মানুষ আমরা যাদেরকে দেখেছি, যেমন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, মানবেন্দ্র, মানে গানের জগতের লোকদের কথা বলছি, লতা মঙ্গেশকর, সতীনাথ, আমাদের সন্ধ্যা মুখার্জি, এনারা, উৎপল সেনা আছেন। এরা এরা শুধু জন্মাবেন পৃথিবীতে, এদের মৃত্যু হয় না। এদের অমর কীর্তি, এবং আমরা এটাকেই আনন্দ করে আজকের প্রজন্মের বাচ্চারাও ওনাদের গানগুলোকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, এবং ওনাদের গানগুলোর উপরেই সবচেয়ে বেশি তারা আনন্দ উপভোগ করছেন। আমি বলছি না যে আজকে সুন্দর গান তৈরি হচ্ছে না, অবশ্যই হচ্ছে, কিন্তু সংখ্যার দিক দিয়ে যদি বিচার করা হয়, মানে আমাদের শৈশবে যখন পুজোর সংখ্যার গান বেরোতো, মানে যেই সমস্ত শিল্পীরা খুব প্রচন্ড নাম করে গেছেন তাদের কথা ছেড়ে দিন, কিন্তু যারা তখনও যেমন আমি বলতে পারি জটিলেশ্বর মুখার্জি, মানে আজকে জটিলেশ্বর মুখার্জিকে আপনি খুঁজেও পাবেন না জটিলেশ্বর মুখার্জির মতন একজন শিল্পীকে, কিন্তু সেই সময় এই ভিড়ের মধ্যে জটিলেশ্বর মুখার্জির নাম কজন জানতো বা কজন সেই সময় নাম করবে? তখন তো সবাই মান্না দে, হেমন্ত, মানবেন্দ্র, কিশোর কুমার, মোহাম্মদ রফি, এগুলো নিয়ে। কিন্তু জটিলেশ্বর মুখার্জি তো সেই সময়কার সেই প্রজন্মেরই লোক, এবং উনিও তো অসাধারণ অসাধারণ গান করে গেছেন। মানে সেই সমস্ত। তারপরে যে সলিল চৌধুরী, মানে সলিল চৌধুরী নিয়ে মানে আমার থেকে আপনারা আরো অনেক বেশি জানেন, কিন্তু উনার এই সমস্ত অমর কীর্তিগুলো, শ্যামল মিত্র, মানে কাকে ছেড়ে কার কথা বলবো, মানে বলতে গেলে বাংলার তখন স্বর্ণ যুগ ছিল এই গান বাজনার উপর দিয়ে। সেটা এখন অনেকটাই ম্রিয়মান, যদিও এখন চেষ্টা চলছে, আমার ভালোই লাগে দেখতে এগুলো। ঠিক আছে, আজকে বোধহয় কিন্তু উনি যেটা তাস তাস খেলাটা বর্তমানে প্রায় এখন লুপ্তপ্রায় হয়ে গেছে। কারণ তাস খেলা আগে যেটা দেখা যেত, বয়স্ক লোকেরা রকে বসে তাস খেলতেন, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে। তাতেই কিন্তু আজকে উনি গোল্ড মেডেল পেয়েছেন। ওনাকে যেটা ছিল আজকে কথা, দাস দাওয়া পাশা তিন সর্বনাশা, আমি সেটাকে কাটাতে পেরেছি। এর জন্য আমার খুব আনন্দ লাগে যে এই যে কথোপকথনটা ছিল, একটা ছিল যে তাস দাওয়া পাশা তিন সর্বনাশা, তাস খেলা বোধহয় ওয়েস্টেজ অফ টাইম, সেই সেই ধারণাটাকে ভ্রান্ত করে দিতে পেরেছি ভারতবর্ষে। এর জন্য আমি মানে নিজেকে গর্বিত, আমি খুব গর্বিত এর জন্য। আমার খুব গর্ব লাগে যে আমি এই ধারণাটা, বিশেষ করে মহিলা মহলের আমার কাছে এখন কত মহিলা আমার স্টুডেন্ট রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি তো অমর শরীফের সাথেও ব্রিজ কিনেছি, ঠিক আছে? তো যাই হোক, তো আজকে কিন্তু আমাদের দেশে প্রচুর মহিলারা, এখন মহিলা ব্রিজ খেলোয়াড়ের সংখ্যা এত বেড়ে গেছে, এবং এত, এই যে আমাদের এই মুহূর্তে মহুয়া মৈত্রের যে মা, উনিও তো ব্রিজ খেলোয়াড়, উনি আমার থেকে টিপসও নেন। তারপরে আমাদের এইচসিএল কোম্পানির ম্যাডাম নাদার, কিরণ নাদার, শিব নাদারের মিসেস, উনিও আমার থেকে, মানে আমি উনার সাথেও খেলেছি। উনারা ভারতবর্ষে একটা ব্রিজ টুর্নামেন্ট করেন, যেটা পৃথিবীর হাইয়েস্ট প্রাইজ মানি টুর্নামেন্ট, পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট প্রাইজ মানি টুর্নামেন্ট। প্রথমটা হয় চায়না এবং জাপান মিলিয়ে, ইয়ে ব্রাদার্স টুর্নামেন্ট। সেকেন্ডটা হয় আমাদের ভারতবর্ষে এইচসিএল